নমস্কার, প্রত্যেককে স্বাগত আজকের অনুষ্ঠানে। এই নতুন অনুষ্ঠান আপনারা জানেন মঙ্গলবার থেকে আগে সোমবারে করতাম 7টা থেকে, এখন সেটা মঙ্গলবার 9:30টায় শিফট হয়েছে। এই নিয়ে বোধহয় 3 সপ্তাহ মতন করছি এই সময় অনুষ্ঠান, লাইভ করি। এ সময় যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি ফোন নিয়ে প্রোগ্রাম করি না, অর্থাৎ ফোন নিই না। যে নাম্বারগুলো দেওয়া আছে সেটা যোগাযোগ করার জন্য দেওয়া আছে, আমার এখানে ফোন করার জন্য নয়। তাই প্লিজ কেউ ফোন করবেন না। যদি শোনার হয় শুনবেন, আর নচেত শুনবেন না, কিন্তু ফোন করবেন না প্লিজ। অনেকগুলো প্রশ্ন এসছে, সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ গত সপ্তাহে আমি অনুষ্ঠান করতে পারিনি, বহু মানুষের কোয়ারি ছিল। তো সেটা নিয়ে বলে রাখি। প্রথম আজকের গোচরটা বলে রাখি। আজকে 26শে মার্চ 2019 সাল। এই মুহূর্তের যে গোচর আছে সেটা আপনারা প্রায় সবাই জানেন। শনি আছে প্রায় 25 ডিগ্রির ওপরে ধনু রাশিতে, তার সাথে কেতু আছে 29 ডিগ্রির মতন, তার উল্টো দিকের ঘরে রাহু আছে অর্থাৎ মিথুন রাশিতে, মঙ্গল আছে 2.5-3 ডিগ্রির মতন বৃষ রাশিতে, রবি আছে আমাদের মীন রাশিতে, শুক্র বুধ রয়েছে কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি চন্দ্র একসাথে বৃশ্চিক রাশিতে রয়েছে। এটা আজকের আপডেট। আগামীকাল বেলা 11:30-12টার পরে চন্দ্র ধনু রাশিতে শিফট করে যাবে। তো এটা এই মুহূর্তের গোচর এফেক্ট আছে। আপনাদের বারবারই বলেছি যে মার্চ মাস এবং এপ্রিল মাস, এই যে দুটো মাস, এই দুটো মাসে অনেকগুলো প্ল্যানেটের শিফটিং আছে। মার্চ মাসে তো 8খানা প্ল্যানেটের শিফটিং আছে, কিছু হয়ে গেছে আর কিছু হতে চলেছে। স্পেশালি বৃহস্পতি 29 তারিখে সকালবেলা ও এই ঘর ছেড়ে নিজের ঘরে প্রবেশ করবে, ধনু রাশিতে থাকবে এই ঘরে 23 দিন পরে আবারও বৃশ্চিকে প্রবেশ করবে। এর মধ্যে 11 তারিখ 11ই এপ্রিল ওর রেট্রোগ্রেড হবে এবং ফিরে আসবে, আবার 15 মিনিটের মতন যাবে, তার বেশি যাবে না। এর পরের গোচরে অর্থাৎ এবছর একদম শেষের দিকে যখন পার্মানেন্টলি ধনু রাশিতে বৃহস্পতি চলে যাবে, তারপরে যে ধনুরাশিতে গিয়ে যে গোচর আছে সামনের বছরে অর্থাৎ 2020 সালে, সেটা কিন্তু ধনুরাশিতে রেট্রোগ্রেড হবেই না, সেটা মকর রাশিতে চলে যাবে, প্রায় 3.5 ডিগ্রি চলে যাবে, গিয়ে এপ্রিল মাসের প্রায় ধরুন মে মাসের প্রথম দিকে ফার্স্ট উইকে ও রেট্রোগ্রেড হবে, হয়ে তারপরে ফিরে আসবে মোটামুটি 24 ডিগ্রির মতো নামবেও ধনুরাশিতে। তো এই প্রত্যেকবারই এরম করতে করতে বৃহস্পতি আরও 3-4টে ঘর ক্রস করার পরেও একটা ঘরকে ক্রস করে যাবে, যেটাও ইউজুয়ালি করে। অর্থাৎ 12 বছরের যে গোচরটা সেটাও 11 বছর 7 মাসে কমপ্লিট করে। বৃহস্পতির প্রত্যেক 12 বছরের গোচর কোনোদিন 12 বছরে হয় না, কারণ শনির সাথে ওকে একটা প্যারিটি রাখতে হয়। শনি 29 বছর 3 মাসে পুরো একবার চক্কর মানে কাটে মেষ থেকে মিন পর্যন্ত, 29 বছর 3 মাস। কিন্তু যদি 2.5 বছর ধরে প্রকৃত হিসেব করেন তাহলে সেটা 30 বছর হয়। ঠিক বৃহস্পতিও যখন দুজনের যদি লসাগু করেন তাহলে দেখতে পাবেন যে সেটা 60 বেরোবে। তো 60 বছর পরে যাতে বৃহস্পতি শনি আবার এক জায়গায় আসতে পারে যেখান থেকে যাত্রা শুরু করেছিল, সেটা করার জন্য এই ফ্র্যাকশনটা নেয় 11 বছর 7 মাসের মতন, যাতে 5 বছর পরে অর্থাৎ এর বৃহস্পতির 5 বার মানে শনির 2 বারের ইকুইভ্যালেন্ট, যাতে 1 ডিগ্রিতে আসতে পারে। এগুলো সব সেলেস্টেরিয়াল ক্যালকুলেশন, মহাজাগতিক হিসেব। আমরা অনেক সময় খেয়াল রাখি না, কিন্তু গ্রহরা তারা নিঃশব্দে ঈশ্বরের কন্ট্রোলে তারা ঠিক সেভাবে চলছে। 1 সেকেন্ড 1 ন্যানো সেকেন্ডও এদিক ওদিক নয়, কারণ এতটাই ক্যালকুলেশনটা এতটাই জটিল যে একটু 19 বিষয় গেলে মহানায়ক ঘটনা ঘটে যেতে পারে এই মহাজগতে। সেই জন্য ওরা প্রচণ্ড মেনটেন করে এই ব্যাপারগুলোকে, এবং আগেও করেছে, ভবিষ্যতেও আশা করি যতদিন এই সৌরজগৎ টিকবে ততদিন ওরা করবে। তো আপনাদের যেটা নিয়ে বলার, যেটা নিয়ে মেনলি প্রশ্ন এসছে, সেটা হচ্ছে গ্রহদের বলাবল সম্পর্কে। আমি বিভিন্ন সময় বলি যে গ্রহদের 8 রকমের বল থাকে। অর্থাৎ একটা গ্রহ যখন একটা ঘরে ঢোকে, ছোট গ্রহ দিয়ে বলছি, ছোট গ্রহ দিয়ে বললে সুবিধা হবে। মনে করুন রবি চন্দ্র রাহু কেতু ব্যতি রেখে অন্য যে 5টি গ্রহ আছে, মূল 5টি গ্রহ বুধ থেকে শনি পর্যন্ত যখন একটি ঘরে ঢোকে, তখন সেই ঘরে গ্রহের 8 প্রকার গতি থাকে। কার কার থাকে?
সেই সকল গ্রহগুলো যাদের মধ্যে ডাইরেক্ট এবং রেক্টোগ্রেড দুরকমই তারা হতে পারে, অর্থাৎ বকরি এবং মার্গী দুরকমই তারা হতে পারে। যারা সর্বদা এক বেগে চলে তাদের মধ্যে এই গতির ভিন্নতা দেখা যায় না, অর্থাৎ রবিচন্দ্র সর্বদা এক বেগে চলে, রাহুকেতু এক বেগে চলে। তো এই 5টা গ্রহ যাদের মধ্যে রেক্টোগ্রেশন এবং ডাইরেক্ট হয়, বকরি এবং মার্গী হয়, তারা সেটা করে। তো কীরকম হয়, যখন গ্রহ একটা ঘরে ঢোকে তখন বিভিন্ন অবস্থা আছে, দেখবেন বাল্যাবস্থা আছে, যৌবন অবস্থা আছে, গ্রহদেরও সেরকম অবস্থা আছে। একটা ঘরে একটা গ্রহ কতটা ম্যাচিওর সেটা তার বেগের ওপর ডিপেন্ড করে, কত বেগে সেটা রয়েছে। 2 নম্বর হচ্ছে কত ডিগ্রিতে রয়েছে, নবাংশে সেটা কত ডিগ্রিতে পড়ছে। এই অনেকগুলো ম্যাটারের ওপর ডিপেন্ড করে সেটাকে নির্ণয় করতে হয়, ডিটারমিনেশন করতে হয়। মনে করুন বুধ একজনের ঘরে 22 ডিগ্রিতে রয়েছে, মনে করুন বৃষ রাশিতে 22 ডিগ্রিতে বুধ আছে চন্দ্রের নক্ষত্রে। তো নবাংশে কোথায় আছে সেটা প্রথম দেখতে হবে। নবাংশ দেখলে আপনারা এক্স্যাক্ট বুঝতে পারবেন যে কোন ঘরের প্রভাবে এক্স্যাক্টলি বুধ কাজ করছে। নাম্বার 3 হচ্ছে সেই বুধ কি সেই ঘরে রেক্টোগ্রেড হতে চলেছে, না পরের ঘরে গিয়ে হবে, না তার পরের ঘরে গিয়ে হবে, এটা দেখতে হবে। তাহলে সেই অনুসারে গতি সাজাতে হয়, গ্রহের বলাবল মেনটেন করতে হয়। বড় গ্রহ যেগুলো, অর্থাৎ যেগুলো বৃহস্পতি এবং শনি, তারা কিন্তু এই বলাবলটা মেনটেন করাটা অনেকটা সোজা, কারণ তারা একটা ঘরেই থাকে দীর্ঘদিন ধরে। বৃহস্পতি 1 বছর থাকে, শনি 2.5 বছর থাকে, তো তাদের ক্ষেত্রে নির্ণয় করাটা অনেক সুবিধে। বৃহস্পতি যখন একটা ঘরে ঢোকে, যদি আমরা ধরে নিই যে এর আগের গোচরে, অর্থাৎ যখন স্করপিওতে এখন আছে, ঠিক আগের বারে যখন তুলা রাশিতে লিব্রাতে যখন বৃহস্পতি ছিল, সে সময় তো বৃহস্পতি বৃশ্চিকে আসেনি, পুরো লিব্রাতেই তার পুরো সঞ্চারটা ছিল। এই সময় গ্রহের কত রকমের গতি হয় সেটা বলতে হয়, অর্থাৎ রেক্টোগ্রেড হওয়ার আগে 4 রকম গতি, রেক্টোগ্রেড হওয়ার পরে 4 রকম গতি। একটা হচ্ছে যখন একটা ঘরে গ্রহ ঢোকে পূর্ণ গতিতে থাকে, পূর্ণ গতিতে যখন গ্রহ থাকে তখন তার বল সবচেয়ে কম থাকে, এটা মনে রাখবেন। পুরো পুরো ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, পূর্ণ গতি কম বল, কম গতি পূর্ণ বল। এটা সবসময় গ্রহের বলাবলটা এভাবে বিচার করা হয়। যাদের মিনিমাম সেন্স আছে, অর্থাৎ এগুলো যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আমি কেন এগুলো নিয়ে কথা বলছি সেটা আলোচনা শেষে কনক্লুড করব। বহু মানুষ জানতে চেয়েছে, সেই জন্য বলে দিচ্ছি অ্যাজ এ হোল। এটা একটা বিস্তৃত আলোচনা, এটুকু শর্ট টাইমের মধ্যে করা যায় না, 20-25 মিনিটের আলোচনা এটা নয়। তো দয়া করে যদি মনে করেন শুনবেন তো শুনে নিন। 4 রকম। বৃহস্পতি যখন পূর্ণ গতিতে থাকে তখন 14 মিনিটের মতন গতি থাকে। 14 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত বৃহস্পতির পূর্ণ গতি বলা হয়। অর্থাৎ মনে করুন বৃহস্পতি রেক্টোগ্রেড থেকে ডাইরেক্ট হলো, ডাইরেক্ট হওয়ার পরে যখন 10 মিনিট গতি নিয়ে নেবে তখন পূর্ণ গতিতে চলে যাবে। পূর্ণ গতি 10 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত যে গতি, অর্থাৎ বৃহস্পতি রেক্টোগ্রেড হওয়ার দিকে যাচ্ছে, আস্তে আস্তে তার গতিটা কমছে, ভেলোসিটিটা কমছে, 0তে হবে, তারপরে উল্টো দিকে আসবে। 10 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত যে গতি সেটা হচ্ছে অর্ধপূর্ণ গতি, অর্থাৎ পূর্ণ গতির অর্ধেক। 7 মিনিট থেকে 4 মিনিটের যে গতি সেটা হচ্ছে অর্ধপূর্ণ গতির অর্ধক, অর্থাৎ কোয়ার্টার। ফুল ভেলোসিটিতে যে থাকা দরকার তার কোয়ার্টার, তার মানে তার বল হয়ে গেছে কিন্তু আবার 4 গুণ। উল্টো দিকে ভাবুন, গ্রহ যখন পূর্ণ গতিতে ছিল তখন তার বল যদি 1 ধরি আমরা, যখন হাফ হলো তখন সেটা 2 হবে, অর্থাৎ গুণফলটা সবসময় 100 হতে হবে। যখন সেটা 1/4 চলে আসলো তখন তার বল 4 গুণ হলো, ওটা 1/4, আবার গুণ করলে 100। এরপরে যখন ও 0 হলো, অর্থাৎ 1 মিনিট থেকে 0 পর্যন্ত, এই সময় পূর্ণ বলি গতি। পূর্ণ বলি, বল পূর্ণ, গতি সম্পূর্ণ কম, 0-র কাছাকাছি। এখন যেটা বৃহস্পতি আছে, হ্যাঁ, বৃহস্পতিকে বলহীন কেন বলেছি? যেহেতু ঘরের 27 ডিগ্রি ক্রস করে রেক্টোগ্রেড হচ্ছে। কোনো গ্রহ যখন কোনো ঘরের 27 ডিগ্রি ক্রস করে যায় তখন তার বলবত্তা নষ্ট হয়ে যায়, সেই ঘরের বল নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিসের শেষের দিকে গিয়ে তার বল নষ্ট হয়ে যায়, তার গুরুত্ব নষ্ট হয়ে যায়। একটা মানুষ যখন জীবনের একেবারে সায়ান্নে এসে পৌঁছায় যে কিছুদিন বাঁচবে, তখন তার শরীরের সমস্ত যে স্বাভাবিক মৃত্যু যদি তার হয়,
খুব কম লোকই আছে যে সম্পূর্ণ সুস্থ শরীরে ঘুমের মধ্যে তার মৃত্যু ঘটলো, এরকম খুব কম হয়। নর্মালি মানুষের অর্গানগুলো আস্তে আস্তে করে অকেজো হতে হতে একটা সময় পূর্ণ অকেজো হয়ে যায়, তারপরে সেগুলো আর ঠিক হয় না, কোনো ওষুধেও ঠিক হয় না, কিছুতেই ঠিক হয় না। যদি হতো তাহলে সমস্ত ডাক্তারেরা অমর হতো, তারা কেউ কোনোদিন মরতো না। পৃথিবীর সব থেকে বড় ডাক্তারেরও মৃত্যু হবে, এরকম কোনো ওষুধ বেরোয়নি, কারণ এটা হচ্ছে কাল নির্দেশক। এই জগৎটা কালের ওপর নির্দেশক, টাইমটা আছে বলেই জগৎটা আছে। ভগবান তার দৃষ্টি দ্বারা কালকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ, চুপ করে শুয়ে থাকে, নিজে কিছু করে না, শুধু কাল দ্বারা নিয়ন্ত্রণ করে। তো কালটাকে সরিয়ে নিন, সব কিছু ইম্যাটার হয়ে যাবে। আমাদের পুরো জীবনটাই কালের ওপর থাকে, সময়ের ওপরে সব কিছু বিচার করা হয়। কেউ 80 বছর বাঁচে, কেউ 60 বছর, কেউ আবার 5 বছর, সব কালের উপর নির্ভর করে রয়েছে। তো যখন পূর্ণ বলি হয়, অর্থাৎ যখন বৃহস্পতি দিয়ে বলছি, মনে করুন বৃহস্পতি পূর্ণ বলি, তখন তার গতি প্রায় 0। এবার রেক্টোগ্রেড হলো, রেক্টোগ্রেড হওয়ার পরে দু রকমের গতি হয়। রেক্টোগ্রেডেও একটা পূর্ণ বলি আছে। বৃহস্পতি পূর্ণ বলি রেক্টোগ্রেডের গতি হচ্ছে 0 থেকে 3 মিনিট পর্যন্ত, আর 3 থেকে 7 মিনিট পর্যন্ত হচ্ছে অর্ধ বলের অর্ধেক। বুঝতে একটু অসুবিধে হবে, অর্ধ বল হয় না এখানে। দেখবেন যে বৃহস্পতি যখন রেক্টোগ্রেড হবে আর দিন 20 বাদে, 18-20 বাদে, তো যখন রেক্টোগ্রেড হবে প্রথম 20-22 দিন বৃহস্পতিকে অল্প অল্প করে কমবে, তারপরে দেখবেন ওর উল্টো দিকে রেক্টোগ্রেড গতিটা বাড়তে থাকবে। প্রত্যেক দিন 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিটে, ম্যাক্সিমাম 7 মিনিট যায়। এই 7 মিনিটে যখন যায় তখন তার 1/4 বল থাকে, আর গতি থাকে 7 মিনিট। এটা করে করে আবার বৃহস্পতি একটা সময় এসে আবার ভেলোসিটিটা 0 হয়ে যাবে। এই 0-র সময় আবার পূর্ণ বলে চলে যায়, যেটা এবার 21 ডিগ্রিতে গিয়ে হবে অগস্ট মাসের 11 তারিখ। সেই দিন বৃহস্পতি পূর্ণ বল, গতি 0, ডাইরেক্ট হবে, আবার গতি নেবে আস্তে আস্তে। তখন সেই পূর্ণ বলের পরে বৃহস্পতি যে পথটা দিয়ে আবার পুনরায় যাবে, অর্থাৎ 21 ডিগ্রি থেকে বৃহস্পতি যে 29 ডিগ্রি 30 ডিগ্রি ক্রস করে ধনুরাশিতে ঢুকে যে 15 মিনিট যাবে, এই 10 ডিগ্রি বৃহস্পতি আবার পেছন দিকে যাবে, গিয়ে ডাইরেক্ট হয়ে আবার সোজা দিকে যাবে। এই যে সোজা দিকে যাওয়ার গতি, এটা হচ্ছে বলহীন অবস্থা একটা গ্রহের। এইরকম পজিশনে কোনো মানুষের যখন জন্ম হয়, তখন সেই মানুষের সেই গ্রহের এক্সর্শন অফ ফোর্স বলে। গ্রহের বলবত্তা থাকে না। আমাকে বহু মানুষ বলেছে, আপনি বলেন বৃহস্পতির দশায় খুব ভালো যাবে, আমার বৃহস্পতির দশা ভালো যাচ্ছে না। তাকে বোঝানো যায় না, বিকজ দিস ইজ ভেরি টেকনিক্যাল পয়েন্ট। তার এই এক্সর্শন অফ টাইমের সময় জন্ম হয়েছে। অর্থাৎ বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়ে গেছে, তার মোটামুটি 22 দিন পরে যাদের জন্ম হবে, তারপরে এক্সর্শন অফ ফোর্স হয়ে যাবে। কতটুক পর্যন্ত? যেই ডিগ্রিতে গিয়েও রেক্টোগ্রেড হয়েছিল। খুব মন দিয়ে শুনবেন। প্রথম 22 দিনে, মনে করুন বৃহস্পতি 11 তারিখ অগস্ট মাসে ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হওয়ার পরে 22 দিন ধরে নিন, সেটা সেপ্টেম্বর মাসের 1 তারিখ। তো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেই পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে এসে বৃহস্পতি রেক্টোগ্রেড হয়েছিল, অর্থাৎ 15 মিনিট, এই যে 10 ডিগ্রি, 10 ডিগ্রি হচ্ছে এক্সর্শন অফ ফোর্স। এখানে যদি এই সময়ে যাদের জন্ম হবে, তাদের ক্ষেত্রে বৃহস্পতির পাওয়ার কম থাকবে ছকে। খুব গোপন তত্ত্ব বলে দিচ্ছি, যারা শেখার হয় শিখে নিন। এক্সর্শন অফ ফোর্স বলে এটা বৃহস্পতির ক্ষেত্রে। শনির ক্ষেত্রে এক্সর্শন অফ ফোর্স হচ্ছে 38 দিন। শনি ডাইরেক্ট হবে এই বছর 18 তারিখ, রেক্টোগ্রেড হবে 29শে এপ্রিল, আর ডাইরেক্ট হবে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বরের 38 দিন পরে হিসেব করে নিন, অক্টোবরের 18, আর তারপরে 8 দিন, তার মানে 26শে অক্টোবর। 26শে অক্টোবর থেকে স্যাটার্নের যে ডিগ্রিতে গিয়ে রেক্টোগ্রেড হবে, সেটা হচ্ছে 26 ডিগ্রি 28 মিনিট। এই 26 ডিগ্রি 28 মিনিট যতদিন ওনা ক্রস করবে, এই সময়টা হচ্ছে স্যাটার্নের এক্সর্শনের পাওয়ারের সময় জন্ম। আমি খুব ভালো পজিশনে থাকা প্ল্যানেটের মানুষকে দেখেছি, সেই প্ল্যানেটের দশায় অনেক কম্পারেটিভলি কম কাজ করেছে। এটা এক্সর্শন অফ পাওয়ারের জন্য হয়। এটা বড় গ্রহের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হয়, ছোট গ্রহের ক্ষেত্রে কম অ্যাক্টিভ হয়, কারণ ছোট গ্রহ নর্মালি
তার ছকের উপরে প্রভাব কম থাকে। বড় প্ল্যানেট শনি বৃহস্পতি বড় প্ল্যানেট, এর এফেক্টটা বেশি হয় সবচেয়ে। মঙ্গলেরও হয়। মঙ্গল কখন বলেছি, মঙ্গল যখন নর্মাল ভেলোসিটিতে যখনও আছে, মঙ্গলের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 37 মিনিট, মঙ্গল যখন পূর্ণ গতিতে চলে তখন 44 মিনিটও গতি চলে যায়। পূর্ণ গতিতে যখন এখন যেরকম চলছে, বৃষ রাশিতে রয়েছে 7ই মে পর্যন্ত, 7ই মে সকাল 6:35 পর্যন্ত বৃষ রাশিতে মঙ্গল থাকবে, পূর্ণ গতিতে আছে। তারপরেও মিথুন রাশিতে ঢুকে যাবে, আবার 45 দিন থাকবে সেখানে। এই মঙ্গল ঘুরতে ঘুরতে এসে যখন মীন রাশিতে রেক্টোগ্রেড হবে 2020 সালের অগাস্ট মাসে, তার 2 মাস আগে থেকে মঙ্গল, বেসিক্যালি 2 মাস নয়, সময়টা এক্স্যাক্ট আপনারা লিখে দিন যারা করতে যান, 26 দিন আগে থেকে, 42 দিন আগে থেকে, 42 ডেজ, 42 দিন, 1 বছর 1 মাস 12 দিন আগে থেকে মঙ্গল পাওয়ার নেওয়া শুরু করবে, পাওয়ারফুল হওয়া শুরু করবে, অর্থাৎ গতি কমা শুরু করবে খুব র্যাপিডলি। মঙ্গলের 25 মিনিটের কমে গতি নেমে আসবে। তো মঙ্গল পাওয়ারফুল হতে থাকবে আস্তে আস্তে। মঙ্গলের মধ্যে একটা দ্বৈত সত্তা আছে। মঙ্গল হচ্ছে দুটো ছোট গ্রহ, বুধ এবং শুক্র, আর শনি আর বৃহস্পতি দুটো বড় গ্রহর মধ্যেখানের কোঅর্ডিনেটর, যোজক মধ্যেখানের। তো মঙ্গলের ক্ষেত্রে এই জন্য সিস্টেমটা একটু অন্যরকম হয়। মঙ্গল একাধারে ছোট প্ল্যানেট, প্রায় পৃথিবীর সমানই আকৃতি, প্রায় পৃথিবীর সমান, পৃথিবী থেকেও বেশি দূরে নয় কম্পারেটিভলি অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষে, কিন্তু মঙ্গলের পাওয়ারটা ভ্যারি করে। তো 42 দিন আগে থেকেও পাওয়ার পাবে। মঙ্গল যখন রেট্রোগ্রেড থাকে সেটা মোটামুটি 66-67 দিন মতন থাকে। অন অ্যান অ্যাভারেজ 2 মাস 3 দিন থেকে 2 মাস 10 দিন পর্যন্ত ভ্যারি করে, ঘর পিছু ভ্যারি করে। তারপরেও ডাইরেক্ট হয়। ডাইরেক্ট হওয়ার পরে মঙ্গলের ক্ষেত্রে একটা অদ্ভুত হিসেব আছে, প্রথম 3টে ঘর, খুব কাছাকাছি সময়ের একটা হিসেব বলে দিই। গত বছর 2018 সালে মঙ্গল মকর রাশিতে রেট্রোগ্রেড ছিল, ডাইরেক্ট হয়েছে। ডাইরেক্ট হওয়ার পরে 3টে ঘর, অর্থাৎ যে ঘরে রেট্রোগ্রেড ছিল, তারপরের কুম্ভ, তারপরে মীন, এই 3টে ঘরে মঙ্গলের পাওয়ার থাকবে, তারপরে এক্সজশন অফ পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ এখন যেসব মানুষের জন্ম হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব কম্পারেটিভলি কম আছে। শুধু মঙ্গল গ্রহের প্রভাব কম আছে। অন্যান্য গ্রহদের কারণে যদি মঙ্গলের প্রভাব বাড়ে সেটা অন্য বিষয়। কিভাবে বাড়তে পারে? দৃষ্টিতে বাড়তে পারে, নাক্ষত্রিক কারণে বাড়তে পারে, নবাংশগত কারণে বাড়তে পারে, দ্রেক্কানগত কারণে বাড়তে পারে। বৃহস্পতির যদি দৃষ্টি থাকে মঙ্গলের ওপরে, তাহলে মঙ্গলের প্রভাবকে বাড়িয়ে দেবে। শনির দৃষ্টি থাকলে বাড়িয়ে দেবে। চন্দ্র সাথে অবস্থান করলে মঙ্গলকে কিছুটা বাড়িয়ে দেবে। রাহু কেতুর অবস্থান ভেদে বাড়াতে পারে, কমাতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেক্ষেত্রে মঙ্গলের কারকতাটা অনেকটা নষ্ট হয়। এমনি মঙ্গল খুব নেগেটিভ গ্রহ, নেগেটিভলি নেমড, বেসিক্যালি নাম অমঙ্গল, নাম দেওয়া হয়েছে তার মঙ্গল। নেগেটিভ গ্রহ, তামসিক গুণ সম্পন্ন গ্রহ। তো রাহু কেতুর সংস্পর্শে আসলে ওর ম্যালাফাইড হয়, ওর গুণ নষ্ট হয়। তো এই ক্ষেত্রে বাড়তে পারে, বা অন্যান্য অনেকগুলো ইকুয়েশন আছে, ছক দেখার সেক্ষেত্রে পদ্ধতি আছে, সেটা বাড়তে পারে। কেউ হয়তো বললো যে আমার তো মঙ্গল, যারা লগ্ন দেখে নর্মালি ছক দেখে, ইউজুয়ালি দেখে, বলবে একাদশে মঙ্গল আছে, হেবি বলশালী। কিছু বলশালী নেই। এরকম বহু মানুষ আমি দেখেছি, 4-4টে প্ল্যানেট রয়েছে, কিচ্ছু বলশালী নেই, খুব সামান্য একটা চাকরি করে জীবন কাটিয়েছে। এ একদম প্র্যাকটিক্যালি বলছি। জীবনে অন্তত 20 থেকে 25 হাজার লোকের হরোস্কোপ দেখার আমার সুযোগ হয়েছে। আমি বহু সময় ইন্টারনেট থেকেও নিজের যুক্তির খাতিরে দেখতে থাকি, বহু বিখ্যাত লোকের দেখেছি। আমি যে কথা বলছি সেটা আমার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা আপনি কোনো অ্যাভারেজ বইতে পাবেন না। পেলেও সেই বই এখন আর মার্কেটে প্রায় বিক্রি হয় না, বা ভালো জিনিস কলিযুগে বিক্রি খুব কম হয়, খারাপ জিনিসই হয়, উল্টোপাল্টা জিনিস বেশি বিক্রি হয়। বুধ আর শুক্রের ক্ষেত্রে বলে দিই, বুধের ক্ষেত্রে বুধ পাওয়ার নেয়, অর্থাৎ রেস্টোরেশন অফ পাওয়ার যেখানে হয়, বুধ 16 দিন আগে থেকে পাওয়ার নেওয়া শুরু করে। বুধ যখন রেট্রোগ্রেড থাকে 19 থেকে 22 দিন পর্যন্ত বুধ রেট্রোগ্রেড থাকে। রেট্রোগ্রেড থাকার পরে, রেট্রোগ্রেড থেকে যখন ডাইরেক্ট হয়, তারপরে 14 দিন বুধের
এই পাওয়ারটা থাকে, তারপরে বুধ এক্সহশন হয়ে যায়। কতদিন না, পরবর্তী রেট্রোগ্রেড হওয়ার আবার 16 দিন আগে পর্যন্ত। মনে করুন এখন রেট্রোগ্রেড আছে, কিছুদিন পরেই আর 4-5 দিন পরেই ও ডাইরেক্ট হয়ে যাবে, তারপরে 14 দিন বুধের পাওয়ার থাকবে, তারপরে ওর পাওয়ার এক্সহশন হওয়া শুরু হবে, পাওয়ারও ছেড়ে দেবে, গতি যত বেশি নেবে পাওয়ার ছেড়ে দেবে। তারপরে বুধ কোথায় গিয়ে রেট্রোগ্রেড হবে? কর্কট রাশিতে, জুলাই মাসে। তো যখন রেট্রোগ্রেড হবে তার 14 দিন আগে থেকে বুধ আবার পাওয়ার নেবে। এটা হচ্ছে বুধের ইকুয়েশন। আর শুক্রের ক্ষেত্রে বলে দিই, সেটা 26 দিন আগে। শুক্র কিছুদিন আগে দেখেছেন যে তুলা রাশিতে রেট্রোগ্রেড ছিল, এই গত বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বরে তুলা রাশিতে রেট্রোগ্রেড ছিল। তো শুক্র যে ঘরে রেট্রোগ্রেড হয় তার নবম ঘরে গিয়ে আবার রেট্রোগ্রেড হয়। এর পরের বার আবার যখন 1.5 বছর পরে হবে, সেটা হবে নিজেরই ঘরে, বৃষ রাশিতে রেট্রোগ্রেড হবে। একবার পুরো ঘুরবে, তারপরে বৃষতে গিয়ে হবে, অর্থাৎ 18খানা ঘর ঘুরবে টোটাল। সরি, 18টা না, 21টি ঘর ঘুরবে, 12 আর 9 21। তো 20 নম্বর ঘর বা 21 নম্বর ঘরে গিয়েও রেট্রোগ্রেড হবে। তো কতক্ষণ আগে থেকে হয় শুক্র? 26 দিন আগে থেকে পাওয়ার পায়, এবং রেট্রোগ্রেড ছাড়ার পরে 20 দিন পর্যন্ত ও রেস্টোরেশন থাকে পাওয়ারটা, তারপরে পাওয়ার এক্সহার্ট করে দেয়, ছেড়ে দেয়। এটা হচ্ছে 5টা গ্রহের ক্ষেত্রে বললাম। রবিচন্দ্রের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। রবিচন্দ্র সবসময় বলি স্ট্যান্ডিং এফেক্ট নেই। রাহুকেতুর ক্ষেত্রে সেরকম কোনো ফ্যাক্টর নেই। রাহুকেতু ভাব এবং কারকতা অনুসারে কাজ করে। রাহুকেতু হচ্ছে না একটা জলের মতন, জল যে বস্তুতে মেশাবেন তার কারকতার অনুসারে কাজ করে। নুনের সাথে মেশাবেন, জল নোনতা হয়ে যাবে। জল হচ্ছে যে কোনো জিনিসের গুণকে খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে। চিনির সাথে মেশাবেন তো মিষ্টি হয়ে যাবে, লেবুর রস দিয়ে দেবেন টক হয়ে যাবে। রাহুকেতুর প্রকৃতি হচ্ছে জলের মতন, ওদের নিজস্ব কোনো কারকতা নেই, কিন্তু নেগেটিভলি অ্যাপ্রোচড। বহু জায়গায় কেতুকে বলা হয়েছে পূর্ণগ্রহ, অমুক তমুক অনেক কিছু বলা হয়েছে। কিছু পুণ্যফল থাকে অবশ্য, সেটা নিয়ে আমি অনেকদিন আগে বলেও ছিলাম। কিন্তু তার মানে ধরে নেওয়ার মানে নেই যে খুব পুণ্যবান কিছু, কারণ একজন নেগেটিভ ক্যারেক্টার, তার একটা অংশ নেগেটিভই হবে, সেটা তো পজিটিভ হতে পারে না। নেগেটিভ এফেক্টটাই বেশি। কিছু ঘরে কিছু ডিগ্রিতে কিছু গ্রহের সংস্পর্শে পজিটিভ হয়, এর বাইরে অন্য কিছু নেই। যারা শুনছেন তারা একটা জিনিসই করবেন, প্রথমেই বলেছি ফোন করবেন না। আমি ফোন নিই না অনুষ্ঠানে, নর্মাল আলোচনা করি। যদি শোনার হয় শুনুন, কিন্তু ফোন করবেন না কেউ। আমি এখানে 2 মিনিটে আপনার ছক দেখার জন্য এখানে বসে নিই। আমি দেখি না, আগে দেখতাম, এখন দেখি না। 2 মিনিটে ছক দেখা যায় না, অনেক রকম সমস্যা হয়। আর কেউ চেষ্টাও করবেন না 2 মিনিটে ছক দেখানোর কাউকে, এতে নিজের ওপর নেগেটিভ প্রভাব পড়ে। কি বলে দিল একটা কথা, সেটার মেন্টাল এফেক্ট পড়ে। কারণ আপনারা যারা উল্টো দিকে রয়েছেন তারা প্রত্যেকেই ব্যাপারটা সম্পর্কে নভিস, জানেন না। নেগেটিভ বহু মানুষই বিভিন্ন আলোচনা শোনেন, তার থেকে একটা মত তৈরি হয়। তো এইভাবে হয় না। সব কিছু শাস্ত্রের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে শেখার জন্য। একটা লোককে ডাক্তার হতে গেলে 6 বছর পড়াশোনা করতে হয়, তারপরে সে ডাক্তার হয়। 2-একটা রোগের নাম শুনে ডাক্তার হওয়া যায় না, বা 2-একটা আইন পড়ে উকিল হওয়া যায় না। ঠিক সেরকমই একটা পদ্ধতি আছে, সঠিক শিখলে সঠিক ফল পাবেন। তো 5টা গ্রহের বলবত্তা সম্পর্কে বলে দিলাম। অনেক দিন ধরে প্রশ্ন করেছে, আরও কিছু বলবার ছিল, আজকে আর সময় নেই, তাই বলতে পারবো না। আমি সামনের দিন শুক্রবারের অনুষ্ঠানে আপনাদের বলে দেবো, 6:30 থেকে অনুষ্ঠান যখন হয় বলে দেবো। আর বহু মানুষ বলেছেন যে প্রোগ্রাম করতে, একটা চ্যানেলও বলেছিলাম যে আপনাদের জন্য একটা করব। দেখি সেটা এপ্রিল মাসের শুরুর থেকে আমি বলে দেবো, তার আগে হওয়ার আগে নামও বলে দেবো, যাতে আপনারা ওখানে কিছু অ্যাডিশনাল ভিডিও যদি সময় পাই সেরকমভাবে দিয়ে দেবো। আপনারা যেভাবে দেখতে চান সেভাবে দিয়ে দেবো। আর শুক্রবার দিন এরই কিছু অ্যাডিশনাল আলোচনা আছে, সেটাও করব। আপনারা শুনুন এবং প্রশ্ন করুন সেভাবে, তাতে আমার কিছুটা বলতেও সুবিধে হয়। আজকে আর রাখতে হচ্ছে এখানে, আর সময় নেই। সকলে ভালো থাকবেন। নমস্কার।